চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। মন মাতানো প্রাণ জোড়ানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি। বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ। আর আজকে শোনাবো আমরা শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেওঘরের স্মৃতি। শুরু হচ্ছে WIB প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প দেওঘরের স্মৃতি। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। আসার সময় রবীন্দ্রনাথের সেই কবিতাটা বারংবার মনে হয়েছিল। ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আদি হলো বড়, করলে যখন অস্থির জড় জড়, তখন বললে হাওয়া বদল করো। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোক জানে, আবার আসেও। আমিও এসেছি। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়। দৌড় খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে। পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল পাখি। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনি। পাশের বাড়ির আম গাছে, এবাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের অশ্বত্থ গাছের মাথায়। সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া রঙিন পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দিন 2 এলো না। দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরল না তো? এদেশে ব্যাধির অভাব নেই, পাখির চালান দেওয়াই তাদের ব্যবসায়। কিন্তু 3 দিন পরে আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল। এমনি করে সকাল কাটে। বিকালে গেটের বাহিরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি। প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। বুঝতাম এরা বেরি বেরির আসান। ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারিদের কত না যত্ন। মোজার পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আট করে মোজা পরা। কেউ বা দেখতাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে। সেটা পথ চলার বিঘ্ন, তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনই পাণ্ডুর। কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানার। তবুও সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। সে তো আর হাঁটতে পারে না, অথচ রেখে আসবারও ঠাঁই নেই। কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। মনে হতো আমাকে দেখে যেন সে লজ্জা পায়। কোনো মতে এই স্থানটুকু তাড়াতাড়ি পালাতে পারলেই বাঁচে। ছেঁড়া খোড়া জামা কাপড়ে সন্তান 3টি ঢেকে ঢুকে প্রত্যহই সে এই পথে চলত। হয়তো ভেবেছে আর কিছুতে যা হলো। সাঁওতাল পরগনার স্বাস্থ্যকর জল হাওয়ায় এই অত্যন্ত ক্লেশকর হাঁটার মধ্যে দিয়ে সেটুকু সে পূরণ করে নিতে পারবে। রোগ মুক্ত হয়ে আবার ফিরে পাবে বল, ফিরে পাবে আশা। আবার স্বামী পুত্রের সেবায় সংসারে নারী জীবনটা সার্থক করে তুলতে পারবে। নিজের মনে বসে বসে ভাবতাম
এছাড়া আর কি বা কামনা আছে তার? বাংলাদেশের মেয়ে, এর বেশি চাইতে কে কবে শেখালে তারে? মনে মনে আশীর্বাদ করতাম মেয়েটি যেন ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারে। যে ছেলে তিনটি তার সমস্ত জীবনী শক্তি শোষণ করে নিয়েছে, তাদেরই যেন মানুষ করবার অবকাশ পায়। সে কার মেয়ে, কার বউ, কোথায় বাড়ি, কিছুই জানিনি। শুধু এই বাংলাদেশের অসংখ্য মেয়ের প্রতীক হয়ে সে যেন আমার মনের মধ্যে গভীর দাগ কেটে রেখে গেল, যা সহজে মুছবার নয়। আমার সঙ্গে এসেছিল একটি ধ্রুবক বন্ধু, নিঃস্বার্থ সেবার জন্য। কলকাতায় ভারী অসুখের সময়ও যেমন দেখেছি, এখানে দেখতে পেলাম তেমনই। মাঝে মাঝে সে বলতো, চলুন দাদা, আজ একটু বেরিয়ে আসবেন। আমি বলতাম, তুমি যাও ভাই, আমি এখানে বসে ও কাজটা সেরে নি। সে অসহিষ্ণু হয়ে বলতো, আপনার চেয়েও কত বেশি বয়সের লোক এখানে বেরিয়ে বেড়ায়, একটু চলাফেরা না করলে খিদে হবে কেন? বলতাম, ওটা কম হলেও সইবে, কিন্তু পথে পথে মিছিমিছি ঘুরে বেড়ানো যাবে না। সে রাগ করে একলাই বেড়াতে যেত, কিন্তু সাবধান করে দিত, অন্ধকারে বাড়ি ফিরবেন না যেন, আলো আনতে চাকরদের ডাকবেন। এদিকে করেত সাপটা খুব বেশি, নিরীহ জীব, কেবল গায়ে পা দেয়াটা তারা পছন্দ করে না। সেদিন বন্ধু গেছেন ভ্রমণে, সন্ধ্যার তখনও দেরি আছে। দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা আহরণের কর্তব্যটা সমাধা করে যথারীতি দ্রুত পদেই ত্রস্ত বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত। সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো। ভাবলাম, যাই, আমিও একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে এলো। ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পিছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পিছনে চলেছে। বললাম, কি রে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, রোগে পিঠের লোম উঠে গেছে, একটু খুঁড়িয়ে চলে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তা বোঝা যায়। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলে বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলিনে কেন? জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়লে। অর্থ বোধহয় এই যে, সত্যি বলছো তো? রাত্রে চাকর এসে জানালে সে কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠোনে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যাননি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী, এ আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তারপরেই বেশি। অতএব আমার অতিথি করে উপবাস।
বিকালে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবুতে চিবুতে স্থির চিত্তে এসে জবাব দেয় ল্যাজ নেড়ে। মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি নে যে মালির বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদের তাতে সায় ছিল। হঠাৎ শরীর খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা সেই মাত্র পড়া হয়ে গেছে। জানালার মধ্যে দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্য মনস্কভাবে ভাবছিলাম, কংগ্রেসের পান্ডা যারা মন্ত্রী হবার তাদের কি উগ্র বাসনা, অথচ নিষ্পৃহতার আবরণে সেটা গোপন করার কত না কৌশল। আইন যারা বানিয়ে দিলে একটা কথাও শুনল না, ব্যাখ্যা নিয়ে তাদের সঙ্গে কি ঝুটুপুটি লড়াই। নিঃসন্দেহে প্রমাণ দিতে চাই ওদের মতলব ভালো নয়। বিড়ম্বনা আর বলে কারে। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়েই ল্যাজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তোরে? কি খেলি আজ? হঠাৎ মনে হলো ও চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম। ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটারে আজ খেতে দিয়েছিস? আগে না, মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে যে। আজ যে অনেক খাবার বেঁচেছে, সেসব কি হলো? মালি বউ চেঁচে পুচে নিয়ে গেছে। হাঙ্গামা শুনে বন্ধু ঘুম ভেঙে চোখ রগড়াতে রগড়াতে ঘর এলেন। মুচকে হেসে বললেন, দাদার এক কাণ্ড, মানুষে খেতে পায় না, পথের কুকুরকে ডেকে খাওয়ানো। বন্ধু জানেন এর চেয়ে অকাট্য যুক্তি আর নেই, মানুষকে না দিয়ে কুকুরকে দেওয়া। শুনে চুপ করে রইলাম। সংসারে কার দাবি যে কার কাছে কোথায় গিয়ে পৌঁছয়, সে ওদের আমি বোঝাবো কি দিয়ে? সে যাই হোক, আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিলে। মালি বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাবার সময় হলো যে। আমার শরীরটা সারল না, দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল। তবু দিন কয়েক দেরি করলাম নানা ছলে। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো। দুপুরের ট্রেন। গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো, মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহা ব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত চুরিচুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিলে, আমার গাড়িটাও চলতে শুরু করল। এখানেও এসেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিলে, কি জানি মানে তার কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। বন্ধু এসে খবর দিলেন ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেলে সবাই, পেল না কেবল অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিলে,
বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকবার জো নেই। পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের ফাঁকে লুকিয়ে ওপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। তারপরে পথের কুকুর পথেই আশ্রয় নেবে। হয়তো ওর চেয়ে তুচ্ছ শহরে আর নেই, তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করে লিখে রেখে গেলাম। শুনলেন আজকের গল্প, শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেওঘরের স্মৃতি। এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন WIP প্রেজেন্টস স্টোরি টেলার। শুভ সমৃদ্ধি।